হচ্ছে এমন একটি অটো ইমিউন রোগ যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে কিন্তু প্রভাবিত করে থাকে বা ক্ষতিগ্রস্ত করে থাকে। আজকের আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব লুপাস রোগটি কি। সুপ্রিয় দর্শক, গত 10 মে ছিল বিশ্ব লুপাস দিবস। আজ আমরা এই লুপাস দিবস নিয়ে কিন্তু বিস্তারিত জানার চেষ্টা করব যে কেন এই লুপাস রোগটি হয়ে থাকে, কারা এর ঝুঁকিতে রয়েছে এবং কিভাবে সচেতন হলে আমরা এই রোগটিকে প্রিভেন্ট করতে পারবো। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত দিবা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে লুপাস রোগ, লক্ষণ ও করণীয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছে দক্ষিণ এশিয়ার খ্যাতনামা রিউমাটোলজিস্ট অধ্যাপক ডক্টর সৈয়দ আতিকুল হক, চিফ কনসালটেন্ট, গ্রিন ল্যাব সেন্টার ফর রিউমাটিক কেয়ার অ্যান্ড রিসার্চ এবং সেই সাথে প্রেসিডেন্ট অফ লুপাস ফাউন্ডেশন অফ বাংলাদেশ। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, যেমনটি প্রথমেই বলছিলাম যে লুপাস রোগটি এটি হচ্ছে একটা অটো ইমিউন রোগ। এটি সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। তবে তার আগে জানতে চাইবো যে গত 10 মে ছিল বিশ্ব লুপাস দিবস। আমরা জানি যে প্রতি বছরই কিন্তু লুপাস দিবসের একটা প্রতিপাদ্য বিষয় থাকে বা একটা থিম থাকে। এই বছরের থিমটা আসলে কি ছিল? এই বছরের প্রতিপাদ্য হচ্ছে টেক অ্যাকশন, মুভ ফার্স্ট। এই ধরনের একটা মানে দ্রুত অ্যাকশনে যাও এবং দ্রুত গতিতে এগিয়ে যাও। এবার আমাদের লুপাস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি বর্তমানে বাংলাদেশ লুপাস ফাউন্ডেশন মানে অর্থাৎ লুপাস রোগীদের একটা প্রতিষ্ঠান আছে, যেটার মূল লক্ষ্য হচ্ছে রোগীর পারস্পরিক সহযোগিতা, রোগীর ক্ষমতায়ন, এসব উদ্দেশ্য নিয়ে ঘটনাচক্রে আমি সেই ফাউন্ডেশনটার প্রেসিডেন্ট। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে এইবার ঢাকা মেডিকেল কলেজে 11ই মে মানে আজকেই একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে একটা অনুষ্ঠান, কর্মসূচি এইগুলো হবে, পালন করা হবে। আচ্ছা স্যার, আমরা তো সবসময় দেখেছি যে কোনো ধরনের দিবস যখন পালন করা হয় বিভিন্ন সিম্পোজিয়াম থাকে, সেমিনার থাকে, বিভিন্ন র্যালি করা হয় এবং সেটা কিন্তু শহর কেন্দ্রিক থাকে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামাঞ্চলে কিন্তু সেই আয়োজনগুলো কিন্তু খুব একটা পৌঁছায় না। আপনাদের তরফ থেকে আসলে এই ধরনের কোনো আয়োজন রয়েছে কিনা? এটা অবশ্য কথাটা খুবই ঠিক। আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে আমাদের কর্মকাণ্ড এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় কর্মকাণ্ড বেশিরভাগই একটা জনগণের সীমিত অংশ, প্রধানত শহর অঞ্চলেই সীমিত থাকে বেশিরভাগ। আমাদের গ্রামাঞ্চলকে টার্গেট করে আমাদের কর্মকাণ্ডের বিস্তৃতি ঘটা দরকার। যদিও আমরা লুপাস ফাউন্ডেশনের পক্ষ থেকে এতদিন পর্যন্ত যেটা করে এসেছি, যে ঢাকা ছাড়াও বাংলাদেশের আরও যেসব জেলা শহরে মেডিকেল কলেজ আছে, সেই মেডিকেল কলেজগুলোকে কেন্দ্র করে আমরা সেখানকার চিকিৎসকদের সহায়তায়, মানে লুপাস ফাউন্ডেশন প্লাস সেখানকার চিকিৎসকদের সহায়তায় আমরা আয়োজন করেছি। এইভাবে গত বছর যেমন 17টি জায়গায় পৃথকভাবে একই দিন পৃথকভাবে এটার মানে আয়োজন হয়েছিল এবং বেশিরভাগ জায়গায় আমাদের যে বৈজ্ঞানিক কর্মসূচি যেটা থাকে, অনুষ্ঠানমালা, একাডেমিক, যেমন চিকিৎসকদের জন্য একটা সেমিনার ধরনের একটা জিনিস থাকে, তার পাশাপাশি রোগীদের জন্য রোগী সচেতনতামূলক একটা আয়োজনও থাকে, যেখানে প্রধানত রোগীরা থাকেন, যেখানে চিকিৎসকরাও বক্তব্য দেন, রোগীদের প্রতিনিধিরাও বক্তব্য দেন এবং সেখানে রোগীদেরকে প্রশ্ন করার সুযোগও দেওয়া হয়, ওনাদের সেই প্রশ্নের উত্তরগুলো সব দেওয়া হয়। আচ্ছা, অর্থাৎ রোগটি সম্পর্কে তাদের জানা, কিভাবে প্রিভেন্ট করা যায়, কিভাবে সচেতন হওয়া যায়, সেই বিষয়ে আপনারা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন। স্যার, এখন আপনার কাছে একটু জানবো যে লুপাস রোগটি বা এই টার্মটার সঙ্গে কিন্তু অনেকেই পরিচিত নয়। একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুব সহজভাবে বলতেন যে লুপাস রোগটি আসলে কি। অনেক ধন্যবাদ। আসলে লুপাস রোগটি সম্পর্কে বলতে গেলে আমার একটু দুইটা জিনিস ব্যাকগ্রাউন্ডে আগে পরিষ্কার করতে হবে। এটা দর্শকরা অনেকেই জানেন, কিন্তু অনেকে জানা নাও থাকতে পারে যে আমাদের শরীরটা হচ্ছে অনেকগুলো কোষ দিয়ে তৈরি। যেমন একটা বিল্ডিং অজস্র ইট দিয়ে তৈরি থাকে, তেমনি এক একটা কোষ, এবং সেই কোষগুলো খুবই ছোট, সেগুলো অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। কোষগুলো খানিকটা ইন্ডিপেন্ডেন্ট, তারা প্রত্যেকের নিজস্ব কর্মকাণ্ড নিজেদেরই চালানোর ব্যবস্থা আছে। এই জন্য কোষের কেন্দ্রে একটা ছোট একটা পার্টিকেল থাকে, যেটাকে আমরা বলি কোষ কেন্দ্র বা ইংরেজিতে বলে থাকি নিউক্লিয়াস ডাক্তারি ভাষায়। আর এটা হচ্ছে একটা ফ্যাক্ট যেটা আমাদের জানা দরকার। আর এরপরে আমি আরেকটু বলবো যে আমাদের অনেকেই জানেন
যে আমাদের শরীরে একটা সিস্টেম আছে যেটাকে আমরা বলি ইমিউন সিস্টেম। সেই ইমিউন সিস্টেম হচ্ছে বাইরের থেকে কোনো শত্রু যদি আমাদের শরীরে ঢুকে, শত্রু বলতে আমরা প্রধানত জীবাণু মিন করে থাকি, তাহলে সেই শত্রুকে ধ্বংস করা হচ্ছে সেই ইমিউন সিস্টেমের মূল কাজ। কিন্তু ইমিউন সিস্টেমটা কখনো কখনো একটু ভিন্ন ধরনের আচরণ করে। সে ভুল করে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকেই শত্রু মনে করে আক্রমণ করে বসে। এটাকে আমরা বলি অটো ইমিউনিটি। এই ধরনের অটো ইমিউন রোগ, অজস্র রোগ আছে এবং এক একটা রোগের এক একটা আক্রমণের লক্ষ্যবস্তু থাকে। যেমন চামড়ায় যদি আক্রমণ করে তাহলে চামড়ায় হতে পারে ভিটিলিগো, আপনারা নাম শুনেছেন। ঠিক তেমনি বিভিন্ন জায়গায় আক্রমণ করতে পারে। ঠিক তেমনি যখন ইমিউন সিস্টেম ভুল করে আমাদের কোষের কেন্দ্রকে আঘাত করে তখন সেটাকে আমরা বলবো এসএলই। তা এখন যেহেতু আমি আগেই বলেছি যে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গই কিন্তু কোষ দিয়ে গঠিত, তার মানে যদি একজন মানুষ যদি এসএলইতে আক্রান্ত হন তবে তার কিন্তু শরীরের যে কোনো অঙ্গই এসএলইতে আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত হতে পারে। আচ্ছা, যেটা আমরা খুব সহজভাবেই আমরা আসলে জানি বা থিওরিটিক্যালি যেটাকে বলা হয়ে থাকে যে লুপাস রোগটাই হচ্ছে একটা অটো ইমিউন রোগ, যেটি আসলে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা যেটি আছে সেটিকে ব্রেকডাউন করে আমাদের শরীরের যে মেজর অর্গান সেগুলোকে এফেক্ট করে থাকে। একটু যদি বলতেন যে এটা আসলে কিভাবে প্রভাবিত করে এবং এটি কি আসলে কোনো সংক্রামক ব্যাধি? না, এটা কোনো সংক্রামক ব্যাধি না। আসলে এটা একজনের কাছ থেকে আরেকজনের ছড়িয়ে যাওয়ার কোনো পথ নেই। আর এটা কিভাবে মানে ব্যাঘাত ঘটে বা একজনের জীবনটাকে কিভাবে প্রভাবিত করে যদি বলো, তাহলে আমি বলবো যে নানানভাবে। লুপাসটা কারো কারো ক্ষেত্রে খুব মৃদু, মানে কিছু চামড়ায় কিছু র্যাশ হয়, গিরায় ব্যথা, মুখে ঘা, অতিরিক্ত চুল পড়ে যাওয়া, এই ধরনের কতগুলো জিনিস যেগুলো আসলে ছোটোখাটো, সেগুলো খুব মাইনর এবং যেগুলিকে সহজেই ওষুধ দিয়ে আমার মনে হয় নিবারণ করা যায় এবং এতে রোগীর জীবনটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না আলটিমেটলি। কিন্তু লুপাসটা কোনো রোগীর শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ অঙ্গ, যেগুলিকে আমরা বলি ভাইটাল অর্গানস, যে ভাইটাল অর্গান মানে যেগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য যে অঙ্গগুলোর বিশেষ গুরুত্ব আছে, যেমন কিডনি, ফুসফুস, হার্ট, ব্রেইন, এগুলোকে আক্রমণ করতে পারে। এবং এগুলিকে যখন আক্রমণ করে, যদি যথোপযুক্ত চিকিৎসা যথাসময়ে নেওয়া না হয় তাহলে সেই অঙ্গটা ক্ষতিগ্রস্ত হয়, তার ফাংশনগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষেত্র বিশেষে মৃত্যুও হতে পারে। তা এখন যখন মৃত্যুও হয় না, কিছু কিছু রোগীকে এই অঙ্গগুলো আক্রান্ত হলে তাকে খানিকটা বিকল করে দেয়, মানে তার নিজের দৈনন্দিন জীবনযাত্রা, দায়িত্বগুলো পালন, এগুলোতে অক্ষম করতে পারে এবং সেইভাবেই মোটামুটি লুপাস তার একজন রোগীর জীবনকে নানানভাবে আসলে বিঘ্নিত করতে পারে। যদিও আমি বলবো এই সব কিছুই কিন্তু আজ থেকে 50-60 বছরের কথা, কারণ বিগত 40 বছরে চিকিৎসা বিজ্ঞানের একটা বিশাল উন্নতি হয়েছে, যেই উন্নতির ছোঁয়াটা কিন্তু লুপাসকেও স্পর্শ করেছে। লুপাসকেও মানে আমি বলবো লুপাসের চিকিৎসাও এখন অনেক উন্নত মানের। লুপাসের লক্ষণ যাদের আছে তারা যেন চিকিৎসকের কাছে সেই রোগীকে নিয়ে যান, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ভিশন। 2 নাম্বার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষিত লুপাস চিকিৎসায় দক্ষ চিকিৎসা জনবল তৈরি করা। এটার প্রধান জিনিস রিমাটোলজিস্ট, কিন্তু এটাও ঠিক যে লুপাসের চিকিৎসায় মানে ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট, ইন্টার্নিস্ট, তারপরে আমাদের MBBS পাশ করা চিকিৎসক, কিডনি বিশেষজ্ঞ, ফুসফুস বিশেষজ্ঞ, তাদেরও যথেষ্ট প্রয়োজন আছে। তো সব কিছু মিলিয়ে স্কিল টিমের দরকার রয়েছে। এবং যেহেতু আপনি বলছেন যে স্যার এখানে যে টিমটার কথা আপনি বলছেন যে একজন নেফ্রোলজিস্ট থাকতে পারে, মেডিসিনের ডক্টর থাকতে পারে, সবাইকে মিলিয়ে কিন্তু এই লুপাস রোগটাকে প্রিভেন্ট করা সম্ভব হবে। কিন্তু সেটি নিশ্চয়ই আসলে ব্যক্তি কেন্দ্রিক হবে। এখানে নিশ্চয়ই স্বাস্থ্য অধিদপ্তর বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে, মন্ত্রণালয় যেটি রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদের ভূমিকাটাও নিশ্চয়ই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাদের ক্ষেত্রে স্যার পদক্ষেপ কি তারা নিতে পারে সেটি জানার চেষ্টা করব। স্যার একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। স্যার, আমরা বলছিলাম যে লুপাস প্রতিরোধের জন্য এটা ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়াটা অনেক বেশি কঠিন। আপনি বলছিলেন যে এটা টিম ওয়ার্ক, কিন্তু টিম ওয়ার্কটাকে
আরও বেশি রান করার জন্য কিন্তু দরকার স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিন্তু একটা বিশাল মনিটরিং এবং একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। তাদের ক্ষেত্রে আসলে কি কি ভূমিকা থাকতে পারে, কি কি তারা করতে পারেন? মানে আমি বলবো যে আমরা যদি স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে চিন্তা করি, তাহলে তো সরকার ইন্ডিভিজুয়ালি এক একটা রোগকে নিয়ে খুব বেশি ডিল করবে না, ওটা আমাদের ডাক্তারদের দায়িত্ব হবে। কিন্তু সরকারের কাজ হবে মানে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটাকে শক্তিশালী করা, যেন এই হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটা ফুল প্রুফ হয়, যাতে গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় প্রতি রোগী যাতে সঠিক চিকিৎসা পায় সেটা যাতে সুনিশ্চিত করে। তার জন্য প্রাইমারি হেলথ কেয়ারটাকে শক্তিশালী করতে হবে। প্রাইমারি হেলথ কেয়ার থেকে জটিল রোগীদের রেফারেল সিস্টেম, সেকেন্ডারি এবং টারশিয়ারি কেয়ার এগুলোকে যথেষ্ট শক্তিশালী করতে হবে। যেটা আমি মনে করি যে প্রত্যেকটা জেলা সদর বাংলাদেশের আমাদের এমনই স্বপ্ন থাকা উচিত যে আমাদের এই যেটা আমি বললাম 2036 থেকে 2046 এই সময়ের মধ্যে প্রত্যেকটা জেলা সদর স্বয়ংসম্পূর্ণ হবে, যেন পূর্ণাঙ্গ টারশিয়ারি কেয়ার, শুধু লুপাস নয় আরও অন্যান্য অনেক জটিল রোগ আছে, সেই সমস্ত জটিল রোগের সর্বাধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা যেন প্রতিটা জেলা সদর থেকে দেওয়া এই জায়গাটা স্যার একটু বলতে চাই যে খুবই দুঃখজনকভাবে বলতেই হচ্ছে যে আমাদের দেশের প্রাইমারি হেলথ কেয়ার এবং যে রেফারেল সিস্টেমের কথা বলে দুটোই কিন্তু অনেক দুর্বল অবস্থায় রয়েছে। খুবই দুর্বল, এখন তো খুবই দুর্বল। মানে আমি এখনকারটাকে দুর্বল বলবো না, এখনকারটাকে সত্যিকার অর্থে বলতে গেলে আমি বলবো নন এক্সিস্টেন্ট। আচ্ছা, এখন আমাদের সিস্টেম এক্সিস্ট করে না, পুরা সিস্টেমে গড়ে তুলতে হবে। স্যার এক্ষেত্রে আসলে আপনার কাছে কি মনে হয় যে প্রাইমারি হেলথ কেয়ারটাকে কতটুকু ঢালাওভাবে আসলে সাজানো উচিত? আপনি বলছিলেন যে শুধুমাত্র লুপাস নয়, অন্যান্য অনেক ধরনের ডিজিজ রয়েছে। আমরা যদি নন কমিউনিকেবল ডিজিজের কথা রোগ বলি, আছে যেগুলি জটিল রোগ, যেগুলির জন্য চিকিৎসক প্রশিক্ষণ দরকার, প্রশিক্ষিত চিকিৎসকদের জনগণের দোরগোড়ায় মানে পৌঁছানো, মানে তাদের সেবাটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর একটা ব্যবস্থা প্রয়োজন। মানে আমাদের সামগ্রী, আমার এখানে কারিকুলামও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে আন্ডার গ্র্যাজুয়েট কারিকুলাম, ওটা যেন এক একজন চিকিৎসককে এফিশিয়েন্ট দক্ষ ফ্যামিলি প্র্যাকটিশনার হিসেবে গড়ে তোলে, সেই টার্গেটে কিন্তু কারিকুলামের পরিবর্তনও প্রয়োজন আছে। আচ্ছা, আমাদের মধ্যে মানবিক গুণাবলীকে বিকশিত করার ব্যবস্থা আমাদের কারিকুলামে সন্নিবেশিত করার প্রয়োজন আছে। জি স্যার, আমরা যদি বিভিন্ন রোগের কথা তো রয়েছে, পাশাপাশি আমরা যদি লুপাস নিয়ে আজকে আলোচনা করছি, লুপাসের জন্য আপনি যেমনটি বলছিলেন যে কারিকুলামের পরিবর্তন করা, স্কিল ডক্টর থাকা এবং হেলথ কেয়ার প্রোভাইডার যারা রয়েছে তাদেরকেও কিন্তু লুপাস সম্পর্কে সঠিক জ্ঞান দেওয়া এবং ট্রেনিং দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ তো তারা রোগীদেরকে আসলে ট্রিট করতে পারবে না। তো এই ধরনের কোনো ব্যবস্থা কি আসলে রয়েছে কিনা? এই ধরনের ব্যবস্থা হয়নি, তবে যেমন আমি বলবো যে বিগত সরকারের সময় একটা স্বাস্থ্য সংস্কার কমিশন গঠিত হয়েছিল। সেই কমিশন সরকারের কাছে একটা প্রস্তাব পেশ করেছিল, সেই প্রস্তাবটা এখনও সরকারের বিবেচনাধীন আছেন। আর এছাড়াও বর্তমান ক্ষমতাসীন দলেরও একটা পূর্ণাঙ্গ সংস্কার কর্মসূচি আছে, যার মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত অনেক বিষয় আছে। স্বাস্থ্য সংস্কার কমিশন এবং আমার ক্ষমতাসীন দলের যে স্বাস্থ্য সংক্রান্ত পরিকল্পনা, তার মধ্যে প্রচুর মিলও আছে। তা এখন তো সরকার সদ্যমাত্র যাত্রা শুরু করলো, আমার মনে হয় যে আগামী 5 বছরে আমরা অনেকখানি এগিয়ে যেতে পারবো। আচ্ছা, যেহেতু বলছিলেন যে অনেক আগেই আপনারা এই লুপাসের যে ট্রেনিংয়ের বিষয়টা বা কারিকুলামের বিষয়টা, সেগুলো নিয়ে আপনারা একটা প্রস্তাবনা করেছিলেন। এখনের যে নতুন স্বাস্থ্য সংস্কার যেটি হয়েছে, সেখানে কি আবার নতুন করে আপনারা প্রস্তাবনা দিয়েছেন বা এই ব্যাপারে কোনো কথা বলেছেন? হ্যাঁ, সেটা নতুন করে, কিন্তু সেটা হচ্ছে কনসলিডেটেড। আগে তো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কর্নার থেকে নানান ধরনের এক একটা ছোট ছোট অংশ নিয়ে সরকারের কাছে প্রস্তাব পেশ করা হতো বা সামগ্রিকভাবে জনগণের সম্মুখে প্রস্তাবগুলোকে উপস্থাপনা করা হতো। কিন্তু এই স্বাস্থ্য সংস্কার কমিশন যেটা গঠিত হয়েছিল, সেই সংস্কার কমিশন এই সব কিছুকে সংকলিত করে নিজেদের চিন্তাভাবনা এবং অভিজ্ঞতার মিশেল ঘটিয়ে একটা কম্প্রিহেন্সিভ প্রস্তাবনা তৈরি করেছে, যার মধ্যে সব কিছুকে অ্যাড্রেস করা হয়েছে। আচ্ছা স্যার, আমরা তো লুপাস নিয়ে কথা বলছি, কিন্তু তার বাইরেও আপনার কাছ থেকে আমার জানতে ইচ্ছে করছে যে এই যে নতুন স্বাস্থ্যনীতি, মানুষের প্রত্যাশা এবং বাস্তবায়ন, এই সবগুলোর মধ্যে কি আমরা এই যে নতুন সরকার, সেটার প্রত্যাশাটা কি আমরা আসলে পূরণ করতে পারবো কিনা? আপনার কাছে স্যার কি মনে হয়? মানে আমাদের প্রত্যাশা, তো আমি বলবো যে প্রত্যাশা পূরণটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমি যদি বলি যে আমরা মনে করি যে আমাদের কমপ্লিট প্রত্যাশাটার পূরণ 20 বছরে হবে, আমি ধরে নিচ্ছি আর কি। হ্যাঁ, তাতে কিন্তু এই 5 বছরে অন্তত মৌলিক পরিবর্তনগুলো করা যায়, যেন পরবর্তী
পরবর্তী পরিবর্তন যেগুলো সেগুলোর জন্য একটা অবকাঠামো তৈরি করা হয়ে গেল, যাতে পরে কাজগুলো স্মুথলি আগায়। যেমন আমি যেটা বললাম যে এই জেলা সদরগুলোকে পূর্ণাঙ্গ করতে হবে। যদি এখন এমন করা হয় যে আমাদের 8টা বিভাগীয় শহরে যে জেলা সদরগুলো আছে সেগুলিকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরিত করা হলো, পূর্ণাঙ্গ টারশিয়ারি কেয়ার সেন্টারে রূপান্তরিত করা হলো, তাহলে সেগুলো একটা মডেল হিসেবে দাঁড়াবে এবং এরপরে 10 বছরে আরও বাকি জেলা সদরগুলোকেও এইভাবে উন্নীত করা সম্ভব হবে। মানে এইভাবেই যেমন আমাদের কারিকুলাম পাঠ্যক্রম এটার পরিবর্তন এই 5 বছরের মধ্যেই করে ফেলা সম্ভব। আমাদের প্রাথমিক যে স্বাস্থ্যসেবা প্রাইমারি হেলথ কেয়ার যেটাকে বলা হয়, এটাকে শক্তিশালী করার অনেকগুলো উদ্যোগ কিন্তু এই 5 বছরের মধ্যেই নিয়ে নেওয়া সম্ভব। আচ্ছা, যেহেতু আপনি স্যার বললেন যে অনেক আশার কথা এবং বাংলাদেশের মানুষের কিন্তু একই প্রত্যাশা যে সেই স্বাস্থ্য নীতিগুলো বাস্তবায়ন হবে এবং প্রতিটা মানুষই কিন্তু চায় যে সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা তারা যেন পায়, সেটা প্রাইমারি হেলথ কেয়ার থেকে শুরু করে টারশিয়ারি লেভেলে। স্যার, আমরা এখন লুপাস রোগে আমরা ফিরে আসি। একটু জানতে চাইবো যে বাংলাদেশে আপনি বলছিলেন যে আনুমানিকভাবে এখন পর্যন্ত 20,000-এর মতো রোগীরা তারা সুস্থভাবে তারা জীবনযাপন করছেন। ওভারঅল কি এই কোনো রেশিও আছে কিনা যে লুপাস রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর এত সংখ্যক রোগী মারা যাচ্ছে চিকিৎসার অভাবে? আমাদের এই উপাত্তটা ঠিক নাই, তবে আমার মনে হয় যে আমাদের লুপাসের রোগীদের মৃত্যুর হারও যারা আমাদের চিকিৎসার আওতায় আসেন আর কি, তাদের মৃত্যুর হারও ওই যেটা আন্তর্জাতিকভাবে বলা হয় যে 10 বছরে 10%, আমাদের এমনই আছে আর কি। আমাদের এখন লুপাস রোগীদের আউটকাম অনেক ভালো। আমরা যেমন লুপাস ফাউন্ডেশন থেকে যে প্রোগ্রামগুলো করি সেখানে দেখলে বোঝা যায় যে প্রত্যেকেই প্রায় সুস্থ, তারা তাদের সমস্ত কাজ কারবার করছেন, তারা সংসার করছেন, তারা চাকরি করছেন, তারা পড়ালেখা উচ্চশিক্ষা সব কিছু চালিয়ে যাচ্ছে এবং অনেক কিছুতেই তারা খুব ভালোভাবে অংশ করছেন। আপনারা যাদেরকে দেখেন সমাজে পত্রপত্রিকায় আমাদের মানে টিভি প্রোগ্রামগুলোতে, সেখানেও কিন্তু কিছু কেউ আছেন যারা লুপাসের রোগী, তাদের কাজ দেখলে আপনারা মানে ভাবতেও পারবেন না যে এই মানুষটার এই ধরনের একটা রোগ আছে। আচ্ছা, কারা সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছেন এই লুপাস রোগ হওয়ার জন্য? আসলে লুপাসের যে ঝুঁকিতে থাকা, তো এটা ওই ধরনের এক্স্যাক্টলি বলাটা কঠিন। আমরা বলতে পারি যে লুপাসের জন্য কতগুলো জিন থাকে, এটা একটা মাল্টিফ্যাক্টরিয়াল রোগ। এটার উৎপত্তির দিক যদি চিন্তা করি, কতগুলো জিন থাকে এবং সেই জিনগুলো যারা পান তারা লুপাস ডেভেলপ করার একটা ঝুঁকিতে থাকেন, যারা বাবা মার কাছ থেকে জিনগুলো পান। কিন্তু এরপরে পারিপার্শ্বিকতার কিছু প্রভাবও থাকে এবং সেই পারিপার্শ্বিকতার প্রভাবের মধ্যে বলা হয় কিছু ইনফেকশনের কারণে হতে পারে। কিছু ইনফেকশন লুপাসকে জাগিয়ে তোলে বা অটো ইমিউনিটিকে জাগিয়ে তোলে। সিগারেটের ধোঁয়া, অতিরিক্ত মোটা হয়ে যাওয়া, অলস জীবন যাপন করা, যে ইনফেকশনেরগুলো কথা বললাম তার মধ্যে একটা হচ্ছে দাঁতের একটা ইনফেকশন, যেটাকে আমরা বলি পাইরোফসফোমোনাস জিনজিভালিস। এটি দিয়ে যদি ইনফেকশন হয়, সেও অটো ইমিউনিটিকে জাগিয়ে তোলে। আমাদের পেটের ব্যাকটেরিয়ার গড়নটাও এখানে কিছু ভূমিকা পালন করে বলে ইদানিং বলা হচ্ছে। এই ধরনের জন্মের পরে পারিপার্শ্বিকতা থেকে যদি কেউ কোনো ফ্যাক্টরে যদি এক্সপোজড হন, মানে উন্মুক্ত হচ্ছেন সেই ফ্যাক্টরে, তখন তার মধ্যে এসিলিটা ডেভেলপ করে। তা এখন এমনি এসিলির এমন কিছু নাই যে সেটা গরিবদের বেশি হবে, ধনীদের বেশি হবে, এমন কিছু নাই, কিন্তু এগুলোর প্রভাব যেখানে পড়ে সেখানে এসিডিটা দেখা দেয়। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনার মতামত কি? এখন কিন্তু আসলে প্রতিটা রোগের ক্ষেত্রে কিন্তু আপনাদের মতো বিশেষজ্ঞ যারা রয়েছেন, পাবলিক হেলথ এক্সপার্ট যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে আনহেলদি লাইফস্টাইল এবং এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরসগুলো রয়েছে প্রত্যেকটা ডিজিজকে ট্রিগার করছে। হ্যাঁ, এটা ঠিকই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আছে আমাদের। আমি বলবো যে আমাদের কিছু জীবনযাত্রার যে দৈনন্দিন যে আমাদের প্রক্রিয়াটা, মানে আমরা বলি অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং বা এডিএল বলে আমাদের ডাক্তারি ভাষায় সংক্ষেপে বলা হয়। এই অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ের কতগুলো আছে যেগুলো যেই মানুষটার মধ্যে জিন আছে তার লুপাস ডেভেলপ করাকে বাধা দেবে। যেমন একজন যদি নিয়মিত ব্যায়াম করেন, দাঁতগুলোকে খুব পরিষ্কার করেন, ধূমপান থেকে বিরত থাকেন, মোটা হয়ে যাওয়াটাকে প্রতিহত করে চলেন এবং ইনফেকশনের জন্য যেই সমস্ত ইনফেকশন প্রতিরোধ করার জন্য টিকা আছে সেগুলি গ্রহণ করেন, তাহলে এসিলি হওয়ার সম্ভাবনা খানিকটা কমে যায়। আবার এটাও ঠিক যে যাদের এসিলি অলরেডি হয়ে গেছে তারা যদি জীবনযাত্রার এই প্রণয়গুলো ঠিকমতো মেনে চলেন,
তাহলে তাদের অ্যাসিডিটির উপশমটাও সহজ হয়। আচ্ছা, অর্থাৎ আমরা তো স্যার এটা বলতেই পারি যে আসলে সুস্থ থাকার ক্ষেত্রে বেসিক কিছু বিষয়, যেটা আপনি খুব চমৎকার করে বললেন, যে হেলদি লাইফস্টাইল, স্মোকিংটাকে বাদ দেওয়া, সুষম খাবার গ্রহণ করা, ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা, এগুলোকে যদি আমরা প্রপারলি আসলে মেনটেন করতে পারি, তাহলে শুধুমাত্র লুপাস নয়, যে কোনো ধরনের রোগকে প্রিভেন্ট করা অনেকটাই সহজ হতে পারে। স্যার, আমরা লুপাস রোগ সম্পর্কে আরো অনেক কিছু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। ধন্যবাদ। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। স্যার, এখন আপনার কাছে একটু জানতে চাইবো যে লুপাস সম্পর্কে কিন্তু মানুষের অনেক ধরনের ধারণা, আমি বলবো ভ্রান্ত ধারণা রয়েছে, মিসকনসেপশন রয়েছে, এবং আরেকটা কথা বলা হয়ে থাকে যে লুপাসকে বলা হয় একটা ছদ্মবেশী রোগ। এটি কি আসলেই সায়েন্টিফিক্যালি এটা কি প্রুভেন কোনো টার্মস কি না? অনেক অনেক ধন্যবাদ, তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো। আমি বলবো যে লুপাস সম্পর্কে যে ভ্রান্ত ধারণাগুলো, আমি সেগুলো আগে একটু সংক্ষেপে বলি। ভ্রান্ত ধারণা, একটা ধারণা হচ্ছে লুপাস মানেই মৃত্যু, এই ধরনের একটা ভুল ধারণা আছে, যেটা আমি একটু আগেই ক্লিয়ার করেছি যে লুপাসের রোগী 10 বছরের মাথায় মানে মৃত্যুর হার হচ্ছে 10%, তার মানে সার্ভাইভাল রেট 90%, এবং এই 90%-এর পর, এই 10 বছরের পর এই 90% থেকে লুপাসের কারণে খুব স্বল্প রোগীর মৃত্যু হয়। কাজে এই ধারণাটা কিন্তু এই যুগে একটা ভুল ধারণা। আরেকটা ভুল ধারণা হচ্ছে, অনেকেই মনে করেন যে বাচ্চাটা লুপাস হয়ে গেছে আর পড়ালেখা করে কোনো লাভ নাই, কিন্তু তাকে বিয়ে দিয়ে কোনো লাভ নাই, বিয়ে হয়ে গেলে সন্তান নেওয়া যাবে না, এই ধরনের কতগুলো ধারণা, অর্থাৎ তিনি স্বাভাবিক জীবনযাত্রা যাপন করতে পারবে না, এই সব কিছুই কিন্তু অতীতের বিষয়। অর্থাৎ তিনি স্বাভাবিক জীবনযাত্রা যেটা, সেটা তিনি আসলে লিড করতে পারবেন, অবশ্যই পারবে। শুধু একটাই ব্যতিক্রম হবে, যাদের লুপাস রোগটা নাই বা যাদের অন্য কোনো মেজর রোগ নাই, তাদের সাথে তফাৎটা হচ্ছে এখানেই যে এই লুপাসের রোগীদের নিয়মিত কিছু ওষুধ সেবন করতে হবে। এছাড়া বাকি সব দিকে তারা পূর্ণ সুস্থ মানুষদের মতোই তারা জীবনযাপন করতে পারেন এবং করছেনও। আমাদের যারা আছেন, আমাদের সংস্পর্শে, তারা কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক জীবনই যাপন করছেন। তা এটা হচ্ছে একটা। আর ছদ্মবেশী যদি বলা হয়, তাহলে আমি বলবো ছদ্মবেশী বলতে আমরা এইভাবে ধরতে পারি যে এটা কখনো কখনো কোনো অঙ্গকে আক্রমণ করতে পারে, যেই রোগীর ক্ষেত্রে একটা খুব মৃদু একটা রূপ নিয়ে এসেছে, তার ক্ষেত্রে কখনো কখনো তীব্র রোগের আকারও ধারণ করতে পারে। যদিও বলা হয় যে লুপাসের যেই তীব্র জটিলতাগুলো, বিশেষ করে ভাইটাল অর্গানগুলো আক্রান্ত হওয়া, এটা সবচেয়ে বেশি হয় লুপাস রোগটা দেখা দেওয়ার প্রথম 2 বছরের মধ্যেই। যাদের 2 বছরের মধ্যে এমন কিছু দেখা দেয়নি, তাদের এরপরে এমন কিছু দেখা দেওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। কাজেই সব কিছু মিলিয়ে আমি বলবো এটা ছদ্মবেশী রোগ, সেটাও ঠিক। কিন্তু আমাদের আজকাল চিকিৎসা পদ্ধতির উন্নতির বদৌলতে সব কিছু, যেমন আগেকার দিনে আমি বলবো লুপাসের রোগীদের মানে গর্ভধারণ করলে সন্তান নষ্ট হওয়া বা অ্যাবর্শনের হারটা ছিল, স্বতঃস্ফূর্ত অ্যাবর্শন হয়ে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার হারটা খুব বেশি ছিল। কিন্তু এখন আমাদের লুপাসের রোগীরা প্রত্যেকেই গর্ভধারণ করছেন, গর্ভে সন্তান লালন করছেন, সন্তান প্রসব করছেন এবং সুস্থ সন্তান প্রসব করছেন। তারপরও কি আমরা বলতে পারি যে গর্ভাবস্থায় যদি কোনো মায়ের লুপাসটা হয়, সেটা কি তার জন্য ঝুঁকিপূর্ণ নয়? একটু ঝুঁকিপূর্ণ। এমনি সামগ্রিকভাবে যে মানুষটার লুপাস আছে, উপশম হলেও তার জন্য কিন্তু অন্যান্য সুস্থ মেয়েদের তুলনায় ঝুঁকিটা একটু বেশি। আচ্ছা, কিন্তু আজকাল ঝুঁকিগুলোকে চমৎকার সামলানো যাচ্ছে চিকিৎসা বিজ্ঞানের বদৌলতে। আচ্ছা, আমরা তো সাধারণত দেখি যে আসলে যে কোনো ধরনের যদি কোনো জটিল রোগ থাকে, যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে আমরা কিন্তু একটু নারী পুরুষ ভেদে কিন্তু তাদের ক্ষেত্র বিশেষে তাদের হয়ে থাকে। যেমন নারীদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার বেশি হয়ে থাকে, ছেলেদের ক্ষেত্রে স্মোকিংয়ের কারণে হয়তো লাং ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সার বেশি হচ্ছে। লুপাসটা আসলে নারী বা পুরুষ কাদের মধ্যে সব থেকে বেশি দেখা যায়? লুপাসটা মেয়েদের বেশি হয়ে থাকে, এবং মেয়েদের বলা হয় যে লুপাসে নারী ইস্টু পুরুষ অনুপাত হচ্ছে 9:1, মানে প্রতি 9 জন নারী লুপাস রোগীর পিছনে পুরুষ রোগী থাকেন 1 জন। তার মানে এটা নারীদেরই বেশি হয়। এটার কারণটা এটার বলা হয়, এটার কারণ হচ্ছে হরমোনাল, মানে একটা নারী হরমোন আছে, মানে যেটাকে আমরা বলি ফিমেল সেক্স হরমোন ইস্ট্রোজেন। বলা হয় যে ইস্ট্রোজেন
সেই লুপাস যে জেনেটিক অ্যাপারেটাস যেটা আছে সেই জিনকে উন্মোচিত করতে কিছুটা সাহায্য করে, এবং এটাই নারীদের মধ্যে হওয়ার প্রধান কারণ। এবং এই একই কারণে মেনোপজের পরে, যার রজনিবৃত্তির পরে কিন্তু মেয়েদের নতুন করে লুপাস হওয়াটা খুবই রেয়ার। আচ্ছা, মানে মোটামুটি আমরা এটাকে বলি সেক্সুয়ালি অ্যাক্টিভ লাইফ, পার্ট অফ দ্য লাইফ। মানে মেয়েদের মানে ঋতুস্রাব শুরু থেকে ঋতুস্রাব বন্ধ, এই সময়টা হচ্ছে সেক্সুয়ালি অ্যাক্টিভ ইয়ার্স অফ লাইফ। এই সময়টাতেই সবচেয়ে বেশি লুপাস রোগটা উৎপত্তি হয়ে থাকে। আচ্ছা, অর্থাৎ রিপ্রোডাক্টিভ যে লাইফটা সেই সময়টাতে লুপাস হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। এবং আপনি বলছিলেন যে মেনোপজ হওয়ার পরবর্তী যে সময়টা, মেনোপজ হওয়ার পরে হতে পারে কিন্তু রেয়ার, সেটা খুবই বিরল। মানে যাদের আগেই হয়েছিল তাদের পরে মেনোপজ হয়ে যাচ্ছে, তারা পোস্টমেনোপজাল জীবনের পোস্টমেনোপজাল অংশে পৌঁছায় যাচ্ছেন, কিন্তু মেনোপজের পরে নতুন করে হওয়াটা একটা বিরল ঘটনা। আচ্ছা, এক্ষেত্রে যাদের আসলে লুপাস হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে হয়তো তাদের ভেতরে একটা প্রশ্ন থাকে যেটি আসলে নিরাময় যোগ্য কিনা একেবারে, বা নির্মূল যোগ্য কিনা। লুপাসটা নিয়ন্ত্রণযোগ্য, আমরা এখনও বলি যে এটা নিয়ন্ত্রণযোগ্য, এবং একজন রোগীর যখন কমপ্লিট নিয়ন্ত্রণ যখন হয়ে যায়, উপশম, তখন কিন্তু আমরা ধাপে ধাপে ওষুধ কমাই। আচ্ছা, ওষুধ কমাতে কমাতে শুধুমাত্র একটা ওষুধই অবশিষ্ট থাকে। সেই ওষুধটাও আমরা এতদিন বাদ দিয়ে এসেছি। মানে একজন রোগী 10 বছর সম্পূর্ণ সুস্থ থাকলে আমরা সেটাও বাদ দিয়ে দিতাম। তবে ইদানিং কিছু উপাত্ত আছে যে লুপাস রোগীদের যখন 70-80 বছর বয়সের দিকে পৌঁছান, তখন তাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলোর ঝুঁকিটা যাদের কখনো লুপাস হয়নি তাদের থেকে কিছুটা বেশি। কিন্তু যেই রোগীগুলো সারাটা জীবন ওই ওষুধটা খেয়ে এসেছেন, সেই ওষুধটার নাম হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন, তাদের ক্ষেত্রে আবার স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অন্যদের সমান। তার মানে ওই ওষুধটা মানে হার্ট অ্যাটাক বা স্ট্রোক থেকে লুপাস রোগীদেরকে রক্ষা করছে। তার মানে এখন হয়তো একটা সম্ভাবনা খুব বেশি যে একটা অনুমোদন এসে যাবে যে লুপাস রোগীদের সারা জীবনে হাইড্রক্সিক্লোরোকুইনটা খাওয়া উচিত। যদিও এর মধ্যে আরেকটা ভালো ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি, যে লুপাসকে চিরতরে নির্মূল করার জন্য গবেষণা হচ্ছে, এবং আমরা আশা করি 10 বছরের মধ্যেই সেই ওষুধটা কমার্শিয়ালি বাজারে পাওয়া যাবে আর কি। হ্যাঁ, এবং তাই ইনজেকশন ফর্মে নাকি কোনো ট্যাবলেট ফর্মে? এটা ইনজেকশন ফর্মে, এটা ইনজেকশন ফর্মে। যদি এটা খুব ব্যয়বহুল হবে প্রথম কাজেই এটা হয়তো জনগণের বেশিরভাগেরই মানে রিচের মধ্যে পৌঁছাবে না। যদি যেমন আমাদের দেশগুলিতে সরকার যদি সবার জন্য সব ধরনের চিকিৎসার সুনিশ্চিত করতে যদি না পারেন, তাহলে আমাদের দেশের গরিব জনগণ সেই চিকিৎসার স্বাদটা পাবেন না। কিন্তু সরকারের পক্ষে ওইটাও করা সম্ভব। তা এখন এই ধরনের চিকিৎসাও বের হয়ে যাবে, এবং আলটিমেটলি লুপাসটা বেশিরভাগ রোগীরই আমার মনে হয় 20-30 বছর পর সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হবে। তাদের আর সেই হাইড্রক্সিক্লোরোকুইনও এরপরে আর চালাতে হবে না। আচ্ছা, এবং সেটার জন্য দরকার ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা আরো জানবো লুপাস সম্পর্কে। ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় সব ধরনের সচেতনতাই দরকার। আচ্ছা, অর্থাৎ সার্বজনীনভাবে সন্নিবেশ ঘটাতে হবে, সচেতন হওয়াটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্যার, আরো একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। স্যার, আপনি বলছিলেন যে লুপাসের জন্য নেক্সট 10 বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা হয়তো কোনো ইনজেকশন বা ভ্যাকসিন আকারে হয়তো পেতে পারে, কোনো ট্যাবলেট ফর্মে পেতে পারে। আপনি ইনজেকশনের কথা আপনি বলছিলেন, কিন্তু তার জন্য দরকার, আপনি খুব চমৎকার করে বললেন যে সার্বজনীনভাবে, ব্যক্তিগতভাবে সচেতন হওয়া, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব কিছু মিলেই কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। একটু জানবো এখন যে যদি কোনো ব্যক্তির লুপাস হয়ে থাকে, সেটি আসলে কোন কোন অঙ্গকে সব থেকে বেশি এফেক্টেড করে থাকে? খানিকটা আমি আগেও এগুলো স্পর্শ করেছি। চামড়া, গিরা এবং আমাদের মুখের যে ঝিল্লি, এগুলো হচ্ছে সবচেয়ে কমনলি আক্রান্ত। এছাড়া কিডনি, তারপরে ফুসফুস, হার্ট এবং ব্রেইন, এই 4টা হচ্ছে সবচেয়ে বেশি আক্রান্ত হয়। তার মধ্যে সবচেয়ে বেশি কিডনি। আপনি বলছিলেন যে লুপাস রোগটা যখন হয় 2 বছর পর্যন্ত কিন্তু সেটার সাইন সিমটম মোটামুটি থাকে, 2 বছর পরে সেটা কিন্তু হিডেন অবস্থায় চলে যায়, যেটার জন্য ছদ্মবেশী রোগ আপনি বলছিলেন। সেটার কারণটা আসলে কি? সেটার কারণ বিজ্ঞানে এখনো পুরোপুরি বের হয়নি আর কি। মানে যে কোনো রোগের তো একটা টেন্ডেন্সি আছে। যেমন আমি বললাম যে
একজন রোগীর যখন পূর্ণ নিরাময় হয়ে যায়, পূর্ণ নিয়ন্ত্রণ, তারপরে 10 বছর যদি এটা আমরা জাস্ট হাইড্রক্সিক্লোরোকুইন দিয়ে যে চিকিৎসা চালিয়ে যাই, এরপরে যদি বন্ধও করি, দেখা যায় যে লুপাসের ফিরে আসার হারটা খুবই কম। আচ্ছা, এমনি একটা জিনিস ঠিক যে বৈজ্ঞানিকভাবে মানে লুপাস রোগীর মানে এটার ন্যাচারাল কোর্স কি হতে পারতো চিকিৎসা যদি করা না হয়, সেটা কিন্তু এখন ধরা সম্ভব না, কারণ এখন প্রত্যেক মানুষই চিকিৎসা পাচ্ছেন, প্রত্যেক রোগী। কিন্তু এটাও ঠিক যে যখন আগেকার দিনে, এই যে আমি বললাম আজ থেকে 50 বছর আগে 10 বছরে শতকরা 90 থেকে 95 ভাগ মারা যেতেন, তার মানে শতকরা 5 ভাগ বেঁচে থাকতেন। সেই 5 ভাগ কিন্তু এর পরের জীবনটা তারা লুপাসের জন্য সাফার করতেন না, তারা সাফার করতেন সামাজিক আইসোলেশনের জন্য। কারণ তাদেরকে পড়ালেখা করানো হয়নি, তাদের বিয়ে করতে দেওয়া হয়নি, তাদের সন্তান নিতে দেওয়া হয়নি, তাদের চাকরি করতেও দেওয়া হয়নি। সেই কারণে তারা আইসোলেট থাকতেন। তাদেরই যে অন্যান্য, যেমন তাদের তো কাজিন যারা বোন, চাচাতো বোন, খালাতো বোন, তারা হয়তো ততদিনে অনেক এগিয়ে গেছে, পড়ালেখা করে, চাকরি করে, ব্যবসা করে উন্নতি হয়েছে, কিংবা সংসার জীবন, সন্তান নাতি পুতি লালন পালন করা, তারা দেখতো যে এই মানুষগুলো তার থেকে বিচ্ছিন্ন, এই জন্য তারা গভীর বিষণ্ণতায় আক্রান্ত হতো। কিন্তু ওই 10টা বছর পর যারা বেঁচে থাকেন, তারা কিন্তু লুপাস দ্বারা কষ্ট পেতেন না, তারা সামাজিক আইসোলেশন এবং মানসিক বিষণ্ণতা, তারপরে অচল হয়ে থাকা, এর মধ্যে অনেকের স্টেরয়েড খাওয়া হয়েছে, তারা মোটা হয়ে পড়তেন অনেক বেশি, এই ধরনের ঘটনাগুলোতেই তারা বেশি সাফার করতেন। তার মানে এমনও একটা সম্ভব, যদি লুপাস রোগটা একটা ঘাতক রোগ না হতো, তাহলে এটার একটা উত্থানের সময়, তারপরে ধীরে ধীরে রোগেরই একটা পতনের সময়, তারপরে 10 বছর পরে যে সেটা অত্যন্ত নিম্নমাত্রায় চলবে, মানে রোগটা খুবই নিম্নমাত্রায়, এটা রোগীকে, খুব অল্প কিছু রোগীকে মাঝে মধ্যে জ্বালাবে, বেশিরভাগ রোগীকে আর অতটা জ্বালাবে না, এইটাই হয়তো হতো ন্যাচারাল কোর্স। তা কাজেই এখন যে অনেকে ভালো হচ্ছেন, তার এক্স্যাক্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা এই মুহূর্তে বসে দেওয়া সম্ভব না। আমার ধারণা হচ্ছে এটা এমন, এটা রোগের ন্যাচারাল কোর্সটাই হচ্ছে এমন। আচ্ছা স্যার, যেহেতু আপনি বললেন যে লুপাস রোগ যাদের হচ্ছে তাদেরকে কিছুটা সামাজিকতাভাবে আইসোলেট করে ফেলা হচ্ছে, এবং সেই আইসোলেশনের জন্য কিন্তু তার মধ্যে এক ধরনের মানসিক চাপ নিশ্চয়ই তৈরি হচ্ছে, এবং এই মানসিক চাপ কি তার এই লুপাস রোগটাকে আরো বেশি বৃদ্ধি পাবার ক্ষেত্রে বা আরো অ্যাডভান্স হবার ক্ষেত্রে নিশ্চয়ই কাজ করে থাকে? হ্যাঁ, অবশ্যই। মানে এখন তো এটা অনেক কমে গেছে, যদিও আমি বলবো আংশিক। মানে আমাদের লুপাসের রোগীদের এখনও আমার মনে হয় শতকরা 30 থেকে 40 ভাগ বিষণ্ণ থাকেন, কারণ ওই এটাই, এতে বয়স তো কম, তারা দেখছে যে তারা কাজ করছে, তারা পড়ালেখা করছে, তারা কেউ কেউ উপার্জনও করছে। আমার লুপাস রোগীদের অনেকে আছেন যারা একটু অসচ্ছল পরিবার থেকে আসা, তারা ফেসবুক ব্যবহার করে নানান ধরনের ব্যবসা করে তারা তাদের চিকিৎসার খরচটা কিন্তু তুলে ফেলছে আর কি, হ্যাঁ, উপার্জন করছে, তারা খুবই অ্যাক্টিভ। কিন্তু এরপরেও কিন্তু তাদের অনেকেই একটু বিষণ্ণতায় ভোগে। তার মূল কারণটা হচ্ছে মানে তারা এই চিন্তাটা মাথা থেকে দূর করা কঠিন যে আমি তো একজন রোগী, আমার আশপাশে আমার বয়সী বাকি যেই মেয়েগুলো আছে সেগুলো তো সুস্থ। এই একটা মানে দুঃখ তাদেরকে কুড়ে কুড়ে খায়, এবং এটার জন্য আমাদের দরকার ওই যে ভ্রান্ত ধারণা, যেগুলি আমি বললাম, কিছু কিছু ভ্রান্ত ধারণা আছে, সেই ধারণাকে উৎপাটন করা। এটার জন্য আমাদের আসলেই অত্যন্ত প্রশিক্ষিত মানে সাইকোলজিস্ট প্রয়োজন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যারা তাদেরকে এগুলো এলে করবেন, এগুলিকে, এই ধারণাগুলোকে দূর করবেন এবং তাদেরকে নিজেদেরকে সুস্থ ভাবতে শিখাবেন। এটাকে আমরা বলি যে কগনিটিভ থেরাপি। তাদের যে কগনিশন, মনের মধ্যে বদ্ধমূল যে ধারণাগুলো, ভুল ধারণাগুলোকে উৎপাটন করে সঠিক ধারণা ব্রেনের মধ্যে বসিয়ে দেওয়া। এটা আমরা আসলে শারীরিক রোগের চিকিৎসক যারা, তারা আমরা খুব দক্ষতার সাথে এই কাজটা করতে পারি না। এটা স্যার, আপনি যেহেতু বললেন যে এখানে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিকদের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যেহেতু স্যার লুপাস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, এবং লুপাস দিবস উপলক্ষে আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম করে থাকেন, সেখানে ডাক্তারদের একটা রাউন্ড টেবিল থাকে, আপনারা রোগীদেরকে নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকেন। তো সেইখানে কি সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিকদের কোনো সেশন থাকে কিনা? আমাদের থাকে, আমরা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টদেরকেও মাঝে মধ্যে আমাদের প্রোগ্রামগুলোতে ইনভাইট করি, তারা আমাদের সাথে সক্রিয়ভাবে জড়িত হন। তবে আমার যেটা ধারণা, আমাদের সমাজের এখনও একটা বিরাট দুর্বলতা আছে। আমাদের সমাজের গঠনটা এখন পর্যন্ত ব্যক্তিকেন্দ্রিক,
মানে সামষ্টিক চেতনা আচ্ছা। এবং সামষ্টিকভাবে যে সব কিছু করা, টিম ওয়ার্ক হিসাবে যে কোনো কিছুকেই টিম ওয়ার্ক হিসাবে অর্থাৎ সামাজিক ট্যাবু থেকে আমরা গ্রহণ বের হতে করা, পারছি না। ওই সংস্কৃতি আমাদের মধ্যে এখনো গড়ে ওঠেনি। স্যার, আপনার কাছে কি মনে হয় এই যে একজন লুপাস রোগী হয়তো তিনি ট্রিটমেন্ট করছেন কোনো একজন ডাক্তারের আন্ডারে, ঔষধের পাশাপাশি ট্রিটমেন্টের পাশাপাশি তার খাদ্যাভ্যাস বা জীবনযাপন যে পদ্ধতিটা সেটাকে পরিবর্তন করতে পারলেও কি তিনি কিছুটা সুস্থ হতে পারেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করেছো। আসলে আমাদের বলা হয় যে খাদ্যের মধ্যে কিছু খাবার আছে, আমাদের শরীরে একটা আবহ আছে, যে আবহটাকে বলে প্রদাহমূলক আবহ, মানে প্রো ইনফ্ল্যামেটরি স্টেট শরীরের মধ্যে। যেই খাবারগুলোকে হার্টের জন্য বা ডায়াবেটিসের জন্য খারাপ মনে করা হয়, যেমন মানে রেড মিট, গরু খাসি, তারপরে ফাস্ট ফুড, প্রসেস সফট ফুডগুলো ড্রিঙ্কস, বলতে পারি। এই ধরনের খাবারগুলো শরীরের মধ্যে একটা প্রদাহের বাতাবরণ তৈরি করে। চিনিটাও তার মধ্যে পড়ে যায়। আবার তার উল্টা দিকে শাক সবজি, তারপরে লিগিউমস মানে শিম, বরবটি, নাটস, বাদাম, তারপরে তেলের মধ্যে ভেজিটেবল অয়েল, বিশেষ করে এই ব্যাপারে অলিভ অয়েলের কথা বেশি বলা হয়, যদিও এটা আমাদের দেশে অত্যন্ত ব্যয়বহুল। মাছ, এই ধরনের কতগুলো জিনিস আছে যেগুলো একটা প্রদাহ বিরোধী বাতাবরণ তৈরি করে আমাদের শরীরের মধ্যে। আবার এটাও ঠিক যে আমি যে প্রদাহমূলক খাবার যেটা বললাম, খাদ্য তালিকা, সেগুলো কিন্তু রোগীদেরকে মুটিয়েও দেয় এবং স্থূল শরীরেও কিন্তু একটা প্রদাহের বাতাবরণ তৈরি করে। আমার কথাগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি দুঃখিত। আসলে এগুলো সব সাম্প্রতিক কিছু আবিষ্কার। তা এখন দেখা গেছে যে যেই মানুষগুলো হার্ট বা প্রেশার বা ডায়াবেটিসের জন্য যেই খাদ্য তালিকা দেওয়া হয়, সেগুলি যারা অনুসরণ করেন এবং যারা মুটিয়ে যাওয়াটা প্রতিরোধ করেন, তাদের মধ্যে লুপাসের উপশমটা অনেক সহজ হয়। এরকম কিন্তু স্যার, আপনি যেগুলোকে বলছেন যে খুব কঠিন কথা, এগুলোই কিন্তু আসলে মূল মন্ত্র সুস্থ থাকার জন্য, যে হাই ফাইবার জাতীয় খাবার গ্রহণ করা। আপনি মাছের কথা আপনি বললেন, আপনি প্রোটিন জাতীয় খাবার গ্রহণের কথা বললেন, প্রসেস ফুডস এবং রেড মিট আপনি অ্যাভয়েড করার কথা বললেন। এগুলোই কিন্তু সাধারণত দেখা যায় প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে। এই ধরনের জীবনযাত্রা যারা মেনে চলেন, কখনো কখনো এটাকে বলা হয় মেডিটেরানিয়ান মানে ডায়েট আর কি, এভাবে বলা হয়। যারা এই ধরনের জীবনযাত্রা মেনে চলেন তাদের যেমন উচ্চ রক্তচাপ থেকেও তারা রক্ষা পান, তারা হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলি থেকেও রক্ষা পান, ঠিক তেমনি তাদের লুপাসের উপশমটাও তাদের অনেক সহজ হয়ে যায়। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কাছে মনে হয় যে আমরা খুব সাধারণভাবে লুপাস রোগটি সম্পর্কে জানতে পেরেছি এবং আপনি যেমনটা একেবারে শেষ পর্যায়ে বললেন যে আসলে শুধুমাত্র ট্রিটমেন্ট নয়, তার পাশাপাশি একটা হেলদি লাইফস্টাইল যদি মেনটেন করা যেতে পারে, তাহলে লুপাসের মতো রোগ এবং সেই সাথে অন্যান্য যে কোমরবিডিটি ডিজিজ রয়েছে সেগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারবো। স্যার, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।